তোমাদের লাইটের সেকেন্ড ভার্চুয়াল ক্লাস শুরু হলো। আগের দিন রিফ্লেকশনটা পড়িয়েছিলাম যে একটা স্ফেরিক্যাল মিররের রিফ্লেকশন কিভাবে হবে, তার থেকে কিছু ছবি, কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সেগুলো পড়ানো হয়েছিল। আজকে হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। রিফ্র্যাকশনটাও আগের দিন আমি কিছুটা বলে দিয়েছিলাম, ছবি এঁকে কিছুটা দেখিয়ে দিয়েছি। এবার প্রথম কথা কি বলেছিলাম, যে দুটো মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি আপতিত হলে কি হয়, আলোক রশ্মির গতিপথের পরিবর্তন হয়, তাই তো, গতির অভিমুখের পরিবর্তন। এবার গতির অভিমুখের পরিবর্তনটা কিভাবে হয়, যে একটা লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি যখন ঘন মাধ্যমে আসে তখন কি হচ্ছে, আপতিত রশ্মিটা আপতিত রশ্মির থেকে প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের দিকে সরে যায়। এটা যদি আপতিত রশ্মি হয় পিও, আর এই ও কিউ যদি প্রতিসৃত রশ্মি হয়, তাহলে দেখো লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটা কি হয়েছে, অভিলম্বের দিকে সরে গেছে। আচ্ছা, আর একটা কি বলেছিলাম, যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে কি হচ্ছে, যে আপতিত রশ্মিটা আপতিত হলো ও বিন্দুতে এবং প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে সরে যায়। মানে এই যে দেখো প্রতিসৃত রশ্মিটা হচ্ছে ও কিউ, সেটা কি হয়েছে, সেটা অভিলম্ব থেকে সরে গেছে। এইগুলো আমার বলা হয়েছিল, প্রতিসরণের সূত্রগুলো বলেছি। এইবার দেখো যেটা বলবো সেটা হচ্ছে প্রতিসরণের জন্য আলোক রশ্মির কৌণিক চ্যুতি। হ্যাঁ, তার কৌণিক চ্যুতি ব্যাপারটা কি, কৌণিক চ্যুতিটা হচ্ছে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোক রশ্মি বিভেদ তলে পূর্বের অভিমুখ থেকে কিছু ডিগ্রি কোণে সরে যায়। তাহলে প্রতিসরণের ফলে প্রতিসৃত রশ্মিটি, দেখো এই প্রতিসরণ হলো, প্রতিসরণের ফলে প্রতিসৃত রশ্মিটা সরে গেল। কতটা সরে গেল, যদি আমার আপতিত রশ্মিটার কোন রকম অভিমুখের পরিবর্তন না হতো তাহলে আপতিত রশ্মিটা আমার এইভাবে, আপতিত রশ্মিটা আমার ওইভাবে না গিয়ে আপতিত রশ্মিটা কিছুটা সরে গেছে। তাহলে এই যত ডিগ্রি সরে যাচ্ছে আপতিত রশ্মির অভিমুখ থেকে, এই আপতিত রশ্মির অভিমুখ যদি এইটা হয়, তো আপতিত রশ্মির অভিমুখ থেকে প্রতিসৃত রশ্মিটা যত ডিগ্রি সরে যাচ্ছে এইটাকে কি বলা হবে, এই যে কোণটা, এইটাকে বলা হচ্ছে প্রতিসরণের জন্য ওই আলোক রশ্মির কৌণিক চ্যুতি। দেখো এখানে কি হচ্ছে, এই আপতিত রশ্মি, এই হচ্ছে আপতিত রশ্মির গতিপথ, এই ডাইরেক্ট, কিন্তু আপতিত রশ্মির গতিপথটা পরিবর্তন হয়ে এই হয়েছে, তাহলে এখানে কৌণিক চ্যুতি হয়েছে। ঠিক আছে, তো তাহলে আমি দুটো দেখিয়েছি, একটা কি দেখিয়েছি, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের প্রতিসরণ। তো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের প্রতিসরণে আমি কি দেখিয়েছি, যে পি কিউ একটা আলোক রশ্মি এ বি বিভেদ তলের ও বিন্দুতে আপতিত হয়েছে, পিও আপতিত রশ্মি, এবং আপতিত হয়ে প্রতিসৃত হওয়ার পর ঘন মাধ্যমে ও কিউ পথে গেছে, তাহলে ও কিউ হলো প্রতিসৃত রশ্মি। আচ্ছা, আর এন ও এন ড্যাশ এটা হচ্ছে অভিলম্বটা। এ দেখো এবার আপাতন কোণটা কত, পি ও এন, এটা হচ্ছে আপাতন কোণ আই। আর প্রতিসরণ কোণটা কত, প্রতিসরণ কোণটা হচ্ছে এই যে কিউ ও এন ড্যাশ, কিউ ও এন ড্যাশ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে যদি তাই হয় তাহলে কি হচ্ছে, তাহলে আমার কৌণিক চ্যুতি বা প্রতিসৃত রশ্মিটা কতটা সরে এসছে, সেটা হচ্ছে এই ডেল্টা অ্যামাউন্ট, ডেল্টা ডিগ্রি সরে এসছে, এটাকে বলছি ডেল্টা। তাহলে ডেল্টা অ্যামাউন্ট সরে এসছে। এবার এইটা আমার বার করতে হবে, এইটা কি, এই রশ্মিটা যদি ডাইরেক্ট এই দিকে যেত তাহলে এই একটা লাইন, এই একটা লাইন, দুটো সরল রেখা, পরস্পরচ্ছেদী সরল রেখা যদি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ হচ্ছে বিপরীত কোণ, অর্থাৎ পি ও এন এবং আর ও এন ড্যাশ, আর ও এন ড্যাশ, এই দুটো কোণ, এই দুটো কোণ হচ্ছে বিপরীত কোণ। তাহলে আমি লিখতে পারি এই ডেল্টা ইজ ইকুয়াল টু, ডেল্টা ইজ ইকুয়াল টু আমি প্রথমে কি লিখলাম, আর ও এন ড্যাশ, এই যে আর ও এন ড্যাশ মাইনাস কিউ ও এন ড্যাশ।
এই যে এইটুকুটা, এই পুরোটা মাইনাস, বুঝতে পারলে? এবার আমার এই কোণটা সেম, তাহলে তাই যদি হয় তাহলে আমি কি লিখতে পারি, যে এইটাকে আবার লিখলাম, লিখে আর ও এন ড্যাশের জায়গায় আমি পি ও এন লিখতে পারি। তাহলে পি ও এন মাইনাস কিউ ও এন ড্যাশ, তাহলে পি ও এন এর মান হচ্ছে আই, তাহলে আই মাইনাস আর। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে ডেল্টা বা চ্যুতি কোণটা কত হবে, আই মাইনাস আর এর যা ভ্যালু সেটাই হবে। এবার পরেরটা দেখো, পরেরটা কি, পরেরটা হচ্ছে মনে করো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হচ্ছে। এবার পিও আপতিত রশ্মি, যেটা এ বি বিভেদ তলের উপরে পড়েছে, ও বিন্দুতে আপাতন হয়েছে, এবং প্রতিসৃত রশ্মি ও কিউ পথে গেছে, এবং মানে এখানে কি হচ্ছে, আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণটা বড়, মানে রশ্মিটা, প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে সরে গেছে। এবার এন ও এন ড্যাশ, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এটার ক্ষেত্রে ডেল্টাটা কত, ডেল্টা ইজ ইকুয়াল টু এই টোটাল কোণ মাইনাস এই ছোট কোণটা, মানে ডেল্টা ইজ ইকুয়াল টু কিউ ও এন ড্যাশ মাইনাস আর ও এন ড্যাশ। দেখো আর ও এন ড্যাশ। এবার কথা হচ্ছে ওই একই কথা, এইটা একটা লাইন এবং এই টোটালটা, এই যে পি আর ড্যাশ, এটাকে যদি একটা লাইন ধরি, তাহলে দুটো পরস্পর ছেদি সরল রেখা, তার মানে কি হচ্ছে, এই কোণটুকু, এই কোণটুকু আর এই কোণটুকুর মান এক, ঠিক আছে? তাহলে এই দুটো বিপরীত কোণ, তাহলে এই দুটো যদি বিপরীত কোণ হয় তাহলে আমি এইটার জায়গায় এইটা লিখতে পারি, লিখে লিখলাম, তাহলে আর ও এন ড্যাশের বদলে আমি লিখলাম পি ও এন, এই যে এখানটা পি ও এন বসালাম, পি ও এন মানে আই, আর কিউ ও এন ড্যাশ, এক্ষেত্রে আর এর মান বড়, তাহলে আর মাইনাস আই। তাহলে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে ডেল্টার মান বা চ্যুতি কোণের মান হবে আর মাইনাস আই। কিন্তু লম্ব আপাতনের ক্ষেত্রে, তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, লম্ব আপাতনের ক্ষেত্রে দেখো আই ইজ ইকুয়াল টু 0, রশ্মিটা একদম এই অভিলম্ব বরাবর আপতিত হলো, আবার এই পথেই মানে এই ডিরেকশনেই গেল। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে লম্ব আপতনের ক্ষেত্রে কি হচ্ছে, আই ইজ ইকুয়াল টু 0, আর ইজ ইকুয়াল টু 0। এটা যদি পরিষ্কার বুঝতে না পারো, এইগুলো না আমি যে লিখি বোর্ডে, এই লেখাটা যদি মানে বোঝার সময় লেখাটা লিখে নিয়ে পড়ো, আমার মনে হয় তোমাদের পড়তে সুবিধা হবে। এখানে সবটাই ছোট করে দেওয়া আছে, বইয়ের অনেক কিছুর থেকে এটা ছোট করে দেওয়া আছে। তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু 0, আর ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে কি হচ্ছে, আই 0 আর 0 হলে তাহলে রশ্মির কোন রকম, রশ্মির দ্বিতীয় মাধ্যমে সোজা পথে প্রবেশ করে এবং চ্যুতি কোণ ডেল্টা হয়। সবই তো 0, তাহলে চ্যুতি ঘটবে না। তাহলে আচ্ছা, এবার একটা কথা বলি, এটা মনে রাখতে হবে, এবং এটা যখন বিচ্ছুরণ পড়াবো তখনও এই জিনিসটা ভালো করে আরো বলবো, যে নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের ক্ষেত্রে, ধরো বায়ু কাঁচ, নির্দিষ্ট মাধ্যমদ্বয়ের ক্ষেত্রে বিভিন্ন বর্ণে, তুমি হলুদ বর্ণ নিলে, বেগুনি বর্ণ নিলে, লাল বর্ণ নিলে, বিভিন্ন বর্ণের আলো হয়, বিভিন্ন বর্ণের আলোক রশ্মির চ্যুতি বিভিন্ন। আমি এখানে তোমাদের সুবিধার জন্য একটা লিখে রেখেছি, ডেল্টা ম্যাক্স মানে চ্যুতি কোণ ম্যাক্সিমাম হয় তার ক্ষেত্রে ভায়োলেট লাইটের ক্ষেত্রে, এই ডেল্টা ভ্যালুটা ম্যাক্সিমাম হবে ভায়োলেট লাইটের ক্ষেত্রে, অর্থাৎ এটার ক্ষেত্রে চ্যুতি সবচেয়ে বেশি হয়, এবং ডেল্টা মিনিমাম হবে রেড লাইটের, এটা আমি লিখে রেখেছি। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কাঁচের স্ল্যাব এবং প্রিজমের গঠন সম্পর্কে একটা ধারণা দিতে হবে। আমি আগে কাঁচের স্ল্যাবের মানে গঠন সম্বন্ধে একটা ধারণা দেব, এবং কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণটা কিভাবে হয় সেটা আগে বোঝাবো, তারপরে আমি প্রিজম বলবো। আচ্ছা, দেখো যেহেতু স্কুলে আমাদের এই জিনিসগুলো আছে, কিন্তু এখানে তো আমি সেই ফেসিলিটিটা দিতে পারছি না, তবু আমি একটা রেক্ট্যাঙ্গুলার জিনিসের মাধ্যমে তোমাদের
দেখানোর চেষ্টা করছি যে একটা কাঁচের স্ল্যাব, ধরো এটা একটা আয়তকার ফলক, এটা একটা আয়তকার ফলক। তাহলে এই ফলকটা 6টা তল দ্বারা গঠিত। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এটা 6টি তল দ্বারা গঠিত। এর বিপরীত তলগুলি সমান্তরাল। এই যে এটা, এই তলটা সমান্তরাল। এই যে দেখো, এর 6টা তল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার এটা কি, এই তলটা, এই ওপরের তলটা, এই তলার তলটা এটা সমান্তরাল। আবার এই তলটা সমান্তরাল। আবার এই সামনের তলটা, এই পেছনের তলটা সমান্তরাল। তাহলে এই 6টা তল হচ্ছে সমান্তরাল। এবার এই সমান্তরাল এই কাঁচ ফলকটাকে তুমি যদি একটা কাগজের উপরে বসাও এবং এর একটা যে কোনো তল, ধরো এই তলটা, সব কটা তলই তাহলে প্রতিসরক তল। তুমি এখান থেকে যদি রিফ্লেকশন, মানে এখানে যদি সোর্স থাকে, বস্তু থাকে, তোমার ধরো এখানে বস্তু আছে, এই যে এইখানে বস্তু আছে, এই যে এখানে বস্তু আছে, তাহলে এখানে রশ্মি আপতিত হলো, এখানে প্রতিসৃত হয়ে এখান দিয়ে বেরোলো। ব্যাপারটা কি বুঝতে পারছো? বা মনে করো এইখানে আপতিত রশ্মি আপতিত হচ্ছে, এইখানে প্রতিসরণ হয়ে এখান দিয়ে বেরোচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এক একটা, মানে যে তলগুলো সমান্তরাল তারা হচ্ছে প্রত্যেকে একটা পেয়ার করে প্রতিসারক তল। আচ্ছা, তাহলে এখানে কি মনে রাখতে হবে যে একটা কাঁচ ফলকের যে কোনো দুটো বিপরীত তল প্রতিসারক তল রূপে ক্রিয়া করতে পারে। তোমাদের এইটুকু পোর্শন থেকে কোনো হয়তো কোশ্চেন আসবে না, কিন্তু তোমরা চেষ্টা করবে জিনিসটা একটু পড়ে বুঝে নেবে। কারণ এখানে আমি এটা ঠিক মতন ছবিতে দেখাতে পারলাম না, তাহলে তোমরা এটা একটু বুঝে নেবে। এবার যেটা আমার বলা, যে আমি প্রথমেই কি কথাটা বললাম, যে একটা এরকম ধরনের একটা রেক্ট্যাঙ্গুলার একটা কাঁচ ফলকের কি হচ্ছে, যে কোনো দুটো বিপরীত তল, এই তলটা এই তলটা, দুটো বিপরীত তল, এই দুটো বিপরীত তল প্রতিসারক তল রূপে, মানে একটা পেয়ার প্রতিসারক তল রূপে ক্রিয়া করতে পারে। এবার তোমাদের এখানে যেটা দেখাতে হবে, যে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ হলে সেই আলোক রশ্মির কোনো কৌণিক চ্যুতি হয় কিনা, এটাই হচ্ছে কোশ্চেন। তোমাদের দুটো কোশ্চেন একটা থাকতে পারে, একটা হচ্ছে কি, যে একটা প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে কৌণিক চ্যুতি হয় কিনা, কৌণিক চ্যুতির পরিমাণ কতটা। আর একটা কি, যে একটা কাঁচের স্ল্যাবের দুটি বিপরীত তলের মধ্যে প্রতিসরণ হলে সেক্ষেত্রে আলোক রশ্মির কোনো কৌণিক চ্যুতি হয় কিনা। এই হচ্ছে দুটো প্রশ্ন তোমাদের থাকতে পারে। এটা তাহলে এখানে কি করা হচ্ছে, তাহলে আমি এখানে কি করেছি দেখো, EFGH একটি EFGH, এটা হচ্ছে একটা সমান্তরাল কাঁচের স্ল্যাব, এটা বায়ুতে রাখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে কাঁচ মাধ্যম, কাঁচ মাধ্যমে এটাকে রাখা আছে। এবার আলোক রশ্মি এও পথে এই দুটো মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়েছে। আচ্ছা, এবার আপতিত হলো, আপতিত হওয়ার পর কি হচ্ছে, ওবি পথে স্ল্যাবের মধ্যে প্রবেশ করেছে, মানে ওবি পথে প্রতিষ্ঠিত হয়ে স্ল্যাবের মধ্যে প্রবেশ করেছে, এবং ওবি পথে প্রতিষ্ঠিত হয়ে স্ল্যাবে প্রবেশ করে এই জি তলের বি বিন্দুতে আপতিত হয়েছে, এবং এই জি তলের বি বিন্দুতে আপতিত হয়ে বিডি পথে প্রতিষ্ঠিত হয়েছে। আবার বলছি যে এইটা একটা প্রতিসারক তল, এইটা একটা প্রতিসারক তল। প্রথম প্রতিসারক তলের ও বিন্দুতে এও আপতিত হলো, ওবি পথে প্রতিষ্ঠিত হলো। আবার ওবিটা যখন গিয়ে বি বিন্দুতে, এই জির বি বিন্দুতে আপতিত হলো, তখন ওই বি বিন্দু থেকে প্রতিষ্ঠিত হয়ে বিডি পথে গেল। এটা হলো। এইবার দেখো, প্রথম ক্ষেত্রে এইটা হচ্ছে আমার I1টা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমার আপাতন কোণ, R1 হলো ও বিন্দুতে প্রতিসরণ কোণ, আর এইটা কি, এইটা যেহেতু এখানে আপতিত হয়েছে, তাহলে এখানে আমার এটা আপতন কোণ। আচ্ছা, আরেকটা কথা বলে দিই,
এন ও এন ড্যাশ হচ্ছে ও বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আর N1 বি N1 ড্যাশ এটা হলো বি বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে এই দুটো অভিলম্ব, এখানে এটা আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ, R2 হচ্ছে এখানে আপাতন কোণ, আর I2 হচ্ছে এখানে প্রতিসরণ কোণ। তাহলে এগুলো বলা হলো। এইবার আমি প্রথমে আমার প্রতিসরণটা কি, বায়ু থেকে কাঁচ। হ্যাঁ, তাহলে বায়ু থেকে কাঁচ যদি হয় তাহলে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কটাকে নিউ অফ, আমি বলেছিলাম যে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কটা লিখতে হয় উইথ রেসপেক্ট টু প্রথম মাধ্যম। সবসময় আমাদের লিখতে হয় কি, যে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক উইথ রেসপেক্ট টু প্রথম মাধ্যম। তাহলে দ্বিতীয় মাধ্যমের মানে গ্লাস, নিউ অফ জি উইথ রেসপেক্ট টু এয়ার, তাহলে সেটা কত, সাইন আই বাই সাইন I1 বাই সাইন R1, সেটা ও বিন্দুতে হলো। আবার বি বিন্দুতে কি হচ্ছে, বি বিন্দুতে এখানে এটা হচ্ছে আপাতন কোণ, তাহলে সাইন R2 বাই সাইন I2, এটা হচ্ছে, এটা কিন্তু দেখো উল্টো লিখেছি। কেন উল্টো লিখেছি, এটা কিন্তু গ্লাস থেকে এয়ার, এটা যেমন এয়ার থেকে গ্লাস, এটা আবার গ্লাস থেকে এয়ার। গ্লাস থেকে এয়ার হলে এয়ার হচ্ছে এখানে দ্বিতীয় মাধ্যম, এই যে এয়ার হচ্ছে দ্বিতীয় মাধ্যম, গ্লাস হচ্ছে ফার্স্ট মাধ্যম। তাহলে আমি এটাকে এইভাবে লিখলাম। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে যে এইটা এইটা হচ্ছে এর অনন্যক, তাই তো, এই যে এইটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমি সাইন I1 বাই I2 ইজ ইকুয়াল টু, আমি এইটা লিখতে পারি, এটাকে উল্টে লিখতে পারি। জিনিসটা কি বুঝতে পারলে? এইখানটা যদি একটু পরিষ্কার করে দিই, তাহলে কি জিনিসটা বুঝতে পারছো? তাহলে বুঝতে পারলে, তাহলে I1 বাই R1 ওটাকে উল্টে দাও I2 বাই R2। আচ্ছা, এইবার আমার কি আছে, যে এই দুটো হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে ছেদ করেছে, তাহলে আমার এই অ্যাঙ্গেল দুটো, এই দুটো কোণ সমান, ঠিক আছে, একান্তর কোণ। তাহলে আমার যদি এই দুটো কোণ সমান হয় তাহলে আমার সাইন R1 ইজ ইকুয়াল টু সাইন R2। এবার এই দুটো কোণ সমান, আমার এই রিলেশন থেকে তুমি দেখো এই দুটো সেম হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি একটু মুছে করি জিনিসটা। নিচটা যদি সেম হয় তাহলে আমি লিখতে পারি সাইন I1 by sin I2 equal to sin R1 by sin R2, ঠিক আছে। আর এইটা সমান, এইটা হচ্ছে আমার 1, কেন না, আমার sin R1 is equal to sin R2, তাহলে আমার sin I1 is equal to sin, এটা is equal to 1, তাহলে এটার থেকে আমি পেয়ে যাব কি, I1 is equal to I2, তাহলে I1 is equal to I2 মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমার সেম। তাহলে আমার কি কি আমি তাহলে পেলাম, EF HG প্যারালাল, EF HG প্যারালাল। আচ্ছা, আর কি পেলাম, N ও N ড্যাশ এইটা কার উপর লম্ব, এই N ও N ড্যাশ এটা EF এর উপর লম্ব, EF এর উপরে লম্ব। আবার N1 ও N1 ড্যাশ এইটা হচ্ছে এই জির উপরে লম্ব, তার মানে এই দুটো লম্ব। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই দুটো লম্ব, আবার এই দুটো প্যারালাল, এই দুটো প্যারালাল, এইটা এইটার উপরে লম্ব, এইটা এইটার উপরে লম্ব। তাহলে তাই যদি হয় তাহলে এই দুটো সমান্তরাল। তাহলে
এবং I1 ইজ ইকুয়াল টু I2, I1 ইজ ইকুয়াল টু I2। তাহলে এই কন্ডিশন গুলো স্যাটিসফাই হচ্ছে এবং হওয়ায় তাহলে কি হচ্ছে, এও এবং বিসি এরা সমান্তরাল হবে। এও এবং বিসি পরস্পরের সমান্তরাল। কি কি বললাম, এইটা এটা সমান্তরাল, এইটা এটা সমান্তরাল, এই কোণটা এই কোণটা সি। তাহলে কি হচ্ছে, এইটা এবং এইটা সমান্তরাল। তাহলে আমার এইটা আর এইটা যদি সমান্তরাল হয় তার মানেটা কি, যে এও আর বিসি সমান্তরাল মানে কোনো আলোক রশ্মি সমান্তরাল কাঁচের স্ল্যাবের মধ্যে প্রতিশ্রুত হলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর, এটা হচ্ছে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি হচ্ছে এইটা। তাহলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি যদি পরস্পরের সমান্তরাল হয় তার মানে আলোক রশ্মির কোনো কৌণিক চ্যুতি হয়নি। তাহলে কি হয়েছে, যে চিত্রটা দেখলেই বুঝতে পারবে যে আপতিত রশ্মির প্রাথমিক অভিমুখ ছিল এ ও ডি। এই এ ও ডি সাপেক্ষে এই বিসি রশ্মিটার কি হয়েছে, পার্শ্বীয় সরণ ঘটেছে। এটা ছিল এর মেন রাস্তা, সেটার সাপেক্ষে এটার পার্শ্বীয় সরণ হয়েছে। এই পার্শ্বীয় সরণ কতটা, ওই সিডি পরিমাণ পার্শ্বীয় সরণ হয়েছে। তাহলে আলোক রশ্মির পার্শ্বীয় সরণের পরিমাণটা কিসের উপরে নির্ভর করবে, কাঁচের বেধ, আপাতন কোণ এবং স্ল্যাবের উপাদানের প্রতিসরাঙ্কের উপরে নির্ভর। আশা করি বুঝতে পারছো কিভাবে হলো। R1 R2 কে প্রথমে প্রমাণ করলাম, তার থেকে I1 I2 প্রমাণ করলাম, I1 I2। তাহলে আমার এই দুটো প্যারালাল, এই দুটোকেও যেহেতু এই দুটো লম্ব তাহলে এই দুটো প্যারালাল। তাহলে তাই যদি হয় এবং I1 ইজ ইকুয়াল টু যেহেতু I2, তার মানে আমার এই রশ্মিটা এবং এই রশ্মিটা প্যারালাল। এবার এই রশ্মিটা এবং এই রশ্মিটা যদি প্যারালাল হয়, নিশ্চয়ই বুঝতে পারছো যে এই লাইনটাকে যদি তুমি পুরো টানো তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবে যে এই দুটো রশ্মিও প্যারালাল, তাহলে ওই দুটো রশ্মি প্যারালাল হচ্ছে। জিনিসটা একটু চিন্তা করবে তাহলে বুঝতে পারবে, পুরোটা ছবিতে দেখানো যাচ্ছে না। তাহলে ওইটা যদি প্যারালাল হয় তার মানে কি, রশ্মির কোনো কৌণিক চ্যুতি হয়নি, যেটা হয়েছে পার্শ্বীয় সরণ, সেই পার্শ্বীয় সরণ হচ্ছে সিডি পরিমাণ। আশা করি তোমরা এই জিনিসটা পুরোপুরি বুঝতে পেরেছো। এবার আমি প্রিজমটা একটু বলবো। আশা করি তোমরা পুরো ছবিটা বুঝতে পারছো। আচ্ছা দেখো, প্রিজমটা সম্বন্ধে আমাকে প্রিজমের ছবিটা আঁকতে হয়েছে, কেননা প্রিজমটা একটু না বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে না। প্রিজমটা কিরকম, প্রিজমের ছবিটা আমি এঁকেছি। ছবিটা আসছে না, আচ্ছা আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী অংশটা এর পরের ভিডিওতে দিচ্ছি।